দীর্ঘদিন ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সম্প্রতি রাশিয়াকে কড়া হুঁশিয়ারি দিয়ে ইউক্রেনে নতুন করে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে, ট্রাম্পের এই ঘোষণার পরে কৌশলে রাশিয়ায় ড্রোন সরবরাহ করছে চীন। পুতিন কোনোভাবেই ট্রাম্পের কোনো নির্দেশনা মানছেন না, যে কারণে রাশিয়ার উপর বড় ধরনের শুল্ক আরোপের হুমকিও দেন মার্কিন প্রেসিডেন্ট, যা রাশিয়ার যুদ্ধ চালানোর সক্ষমতায় বড় আঘাত আনতে পারে বলে ধারণা করা হচ্ছিল। এর মধ্যেই চীন রাশিয়ার গোপন সম্পর্ক নিয়ে সংবাদ মাধ্যম রয়টার্স এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। রয়টার্সের হাতে পাওয়া চুক্তিপত্র, চালান এবং শুল্ক নথি থেকে জানা গেছে, পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চীন থেকে গোপনে কুলিং মেশিনের নামে রাশিয়া রপ্তানি হচ্ছে বিশেষ ধরনের ইঞ্জিন, যা ইউক্রেনে হামলাকারী রুশো গার্পিয়া A1 ড্রোন তৈরিতে ব্যবহৃত হচ্ছে। ইউরোপের 3টি নিরাপত্তা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। এই গোপন সরবরাহ চক্রের মাধ্যমে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত অস্ত্র নির্মাতা IEMZ কুফল গার্পিয়া ড্রোনের উৎপাদন 3 গুণ বাড়াতে সক্ষম হয়েছে। গত বছর যেখানে 2000 ড্রোন তৈরি হয়েছিল, চলতি বছর তাদের লক্ষ্য 6000। জানা গেছে, এপ্রিলের মধ্যেই নাকি 1500-এর বেশি ড্রোন তৈরির যন্ত্র পাঠানো হয়েছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা এমনটি জানিয়েছেন। দেশটির সামরিক বেসামরিক স্থাপনায় হামলা চালাতে প্রতি মাসে প্রায় 500 গার্পিয়া ড্রোন ব্যবহার করে মস্কো। এর আগে গার্পিয়া ড্রোনে চীনের তৈরি ইঞ্জিন ব্যবহারের খবর প্রকাশ্যে আসার পর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র ওই কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়। কিন্তু নতুন তথ্য অনুযায়ী বেইজিং জিসাও আন্তর্জাতিক প্রযুক্তি ও বাণিজ্য নামের আরেকটি চীনা প্রতিষ্ঠান একটি রুশো ফ্রন্ট কোম্পানির মাধ্যমে সেই একই ইঞ্জিন দিচ্ছে। এরপর LIVSS নামে দ্বিতীয় একটি রুশো প্রতিষ্ঠানের হাত ধরে সেগুলো কুপলের কারখানায় পৌঁছাচ্ছে। চুক্তিপত্রে এই ইঞ্জিনগুলোকে শিল্প শীতলীকরণ যন্ত্র হিসেবে উল্লেখ করা হয়েছে, যাতে কর্তৃপক্ষ সন্দেহ না করে। উল্লেখ্য, গারোপিয়া A1 ড্রোনটি ইরানের তৈরি শাহেদ ড্রোনের অনুকরণে তৈরি হলেও এটি আসলে সম্পূর্ণরূপে চীনের প্রযুক্তি নির্ভর। এদিকে চীনের নৌবাহিনীতে প্রথমবারের মতো স্টিলথ ফাইটার J-35 যুক্ত করা হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের নৌ আধিপত্য নতুন চ্যালেঞ্জ হয়ে সামনে এলো চীন। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রই ছিল একমাত্র নৌশক্তি যারা তাদের বিমান বাহিনীর রণতরীতে F-35C লাইটনিং 2 স্টিলথ ফাইটার মোতায়েন করেছিল। এখন চীনও F-35C এর সমকক্ষ স্টিলথ ফাইটারের অধিকারী। যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর সব পারমাণবিক অস্ত্র সরিয়ে নিচ্ছে দেশটি, আর এমন খবর প্রকাশ্যে আসায় অনেকেই হতবাক হয়েছেন। তাহলে কি ইরানের ভয়ে কিংবা অন্য কোনো দেশে আক্রমণ করতেই যুক্তরাষ্ট্রের এমন তোড়জোড়? এমন প্রশ্ন ভাসছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। গোপনে পারমাণবিক অস্ত্র স্থানান্তর করছে যুক্তরাষ্ট্র। দেশটি যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে এ ধরনের অস্ত্র স্থানান্তর করছে। ফাঁস হওয়া গোপন নথিতে এ তথ্য উঠে এসেছে। আল মায়াদিন টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিকোয়াস ইউকের উদ্ধৃতি দিয়ে ডিক্লাসিফাইড ইউকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র গোপনে পারমাণবিক অস্ত্র যুক্তরাজ্যের সাফোকের RAF লেকেনহিথ ঘাঁটিতে স্থানান্তর করছে। মার্কিন বিমান বাহিনীর একটি ফ্লাইটে এসব স্থানান্তর করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 17 জুলাই মার্কিন বিমান বাহিনীর একটি C-17 গ্লোবমাস্টার পরিবহন বিমান লেকেনহিথ ঘাঁটিতে অবতরণ করে। এতে 20টি অত্যাধুনিক B-100 থেকে 12 পারমাণবিক বোমা পরিবহন করা হয়েছে। এসব বোমার প্রতিটির ধ্বংস ক্ষমতা হিরোশিমায় ব্যবহৃত বোমার চেয়েও 3 গুণ বেশি। পারমাণবিক অস্ত্র পরিবহনের এই কার্যক্রমটি নজরদারি করে বিশেষ পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা নিকোয়াস ইউকে। তারা জানিয়েছে, বিমানটি 15 জুলাই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের লুইস ম্যাক্সওয়ার্ড বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। পরে এটি নিউ মেক্সিকোর কুইটল্যান্ড বিমান ঘাঁটিতে থামে। এটি মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে বড় পারমাণবিক সংরক্ষণাগার ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র। প্রতিবেদনে বলা হয়েছে, কিটল্যান্ডে বিমানটি একটি নির্দিষ্ট বিপজ্জনক পণ্যের জন্য নির্ধারিত জায়গায় অবস্থান করে এবং সে সময় কড়া নিরাপত্তা বজায় রাখা হয়। বিমান চালক এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিপজ্জনক মালামাল পরিবহনের বিষয়টি জানান।
এতে বলা হয়েছে বিমানটি রাতের বেলায় আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়। যাত্রাপথে এটি 2টি KC-46 ট্যাঙ্কার বিমানের মাধ্যমে জ্বালানি গ্রহণ করে। আরেকটি C-17 বিমান একই সময়ে সেরে যায় সম্ভাব্য বিকল্প হিসেবে এবং জার্মানির রামস্টেন ঘাঁটি হয়ে লেকিনহিতে পৌঁছায়। বিমানে পারমাণবিক জরুরি সরঞ্জাম বহন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে আরও বলা হয়েছে লেকিনহিতে অবতরণের পর বিমানটিকে ভিক্টর র্যাম্প নামক বিপজ্জনক সামগ্রী হ্যান্ডেলিং জোনে রাখা হয়। চারপাশে মার্কিন সামরিক বাহিনীর কড়া পাহারা, গোপন এজেন্টদের টহল এবং ফায়ার টিম মোতায়েন করা হয়। এরপর বিশেষায়িত মেশিনের সাহায্যে পারমাণবিক অস্ত্রগুলো একটি সুরক্ষিত বিমান ঘাঁটির শেল্টারে সরিয়ে নেওয়া হয়। ডিক্লাসিফাইড ইউকের প্রতিবেদনে আরও বলা হয়েছে এই অস্ত্রগুলো যুক্তরাজ্যে থাকলেও এগুলোর ওপর একচেটিয়া নিয়ন্ত্রণ রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। এগুলো যুক্তরাজ্যের সম্মতি ছাড়াই ব্যবহৃত হতে পারে। ধ্বংসস্তূপের নিচে চলছে নতুন ষড়যন্ত্র। ইরান ইসরায়েলের 12 দিনের সংঘাত শেষ হলেও থামেনি স্নায়ুযুদ্ধ। পর্দার আড়ালে চলছে গুপ্ত অভিযান, যুদ্ধের প্রস্তুতি। ইরানে আবারও হামলার প্রস্তুতি নিতে পারে ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। ইরান ইসরায়েলের সেই 12 দিনের যুদ্ধে বিজয়ের দাবি করেছে ইসরায়েল। এই সংঘাতে ইরানের নিহত হয়েছেন একাধিক ইরানি জেনারেল, ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক ও পারমাণবিক স্থাপনা। যুক্তরাষ্ট্রের সম্মতিতে ফোর্দোর গোপন পারমাণবিক কেন্দ্রে চালানো হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছিলেন, প্রয়োজনে আবারও হামলা হবে, আমরা পিছিয়ে যাব না। কিন্তু বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহুর আসল উদ্দেশ্য শুধু সামরিক জয় নয়, পরবর্তী বড় সংঘাতের জন্য উপযুক্ত সময়ের অপেক্ষায় আছেন তিনি। বিশ্লেষকদের ধারণা, সেই যুদ্ধ হয়তো ভিন্ন কৌশলে আবার শুরু হবে, কারণ এর বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ওয়াশিংটন। ট্রাম্পের সম্মতি ছাড়া ইরানে পূর্ণমাত্রার সামরিক অভিযান কঠিন, এমনটাই মনে করছে কূটনৈতিক মহল। এদিকে তেহরান একের পর এক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোকেই দায়ী করছে। শুধু সামরিক ঘাঁটি নয়, জুতা কারখানা, বিমানবন্দর, গুদাম, এমনকি ইরানের একটি অ্যাপার্টমেন্টেও রহস্যজনক বিস্ফোরণ ঘটেছে। মনে করা হচ্ছে ইসরায়েল এসব স্থানে চালাচ্ছে গোপন নেটওয়ার্ক। এসব হামলা কোনো পৃথক ঘটনা নয়, বরং এগুলো ইসরায়েলের পরবর্তী যুদ্ধনীতিরই অংশ। তারা চায় ইরানের ভেতরেই এক স্থায়ী অস্থিরতা বজায় রাখতে, যেন দেশটি কখনোই স্বাভাবিক না হতে পারে। নেতানিয়াহু এই অভিযানের মাধ্যমে শুধু আন্তর্জাতিক বার্তাই দিচ্ছেন না, দেশের ভেতরেও রাজনীতি করছেন। গাজা যুদ্ধের ব্যর্থতা ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেই তিনি ইরানের বিরুদ্ধে অভিযান চালিয়ে জাতীয়তাবাদের ঢেউ তুলেছেন। এমন সময়ই যখন ইসরায়েলের ভেতরে নিজ সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে, ঠিক তখনই ইরান বিদ্বেষ সামনে এনে তিনি জনসমর্থন ধরে রাখার চেষ্টা করছেন। তবে তেহরান এখনো সম্পূর্ণ চুপ নয়। দেশটি বলছে তারা পরবর্তী আগ্রাসনের জন্য পুরোপুরি প্রস্তুত এবং এবার তারা শুধুই প্রতিরক্ষায় থাকবে না, পাল্টা হামলায় ইসরায়েলের ভেতরে গভীর আঘাত হানার হুমকি দিয়েছে তারা। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই সংঘাত কেবল নিরাপত্তার প্রশ্ন নয়, এটা হয়ে উঠেছে ভৌগোলিক আধিপত্য ও আত্মসম্মান বজায় রাখার লড়াই। একদিকে ইসরায়েল যুদ্ধকে প্রয়োজনীয় আত্মরক্ষা হিসেবে তুলে ধরছে, অন্যদিকে ইরান পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবনের আশায় এখনো কূটনীতির পথে হাঁটছে।
তবে চুক্তি ভেঙে গেলে কিংবা ইউরোপ নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলে পরিস্থিতি এক ঝটকায় উল্টে যেতে পারে। সেক্ষেত্রে ইরান এনপিটি অর্থাৎ পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে সরে দাঁড়ানোর পথ বেছে নিতে পারে, যা যুদ্ধকে আরও উস্কে দিতে পারে। একদিকে পুরো মধ্যপ্রাচ্য অস্থির, অন্যদিকে ইরান ইসরায়েল উত্তেজনার প্রতিটি ধাপ বিশ্ব রাজনীতিতে ছড়াচ্ছে তীব্র প্রতিক্রিয়া। প্রশ্ন একটাই, এই যুদ্ধ কি সত্যিই শেষ নাকি শুরু হলো আরেকটি নতুন যুদ্ধের প্রস্তুতির অধ্যায়? থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে নতুন করে সংঘর্ষে প্রাণ গেল অন্তত 11 জনের। সীমান্তের মালিকানা নিয়ে দুই দেশের সেনারা মরণপণ লড়াইয়ে জড়ালে ভয়াবহ গোলাগুলিতে কেঁপে ওঠে ওই অঞ্চল। এই উত্তেজনার মাঝেই চরম উদ্বেগের কথা জানালো চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানান, সীমান্ত পরিস্থিতি নিয়ে বেইজিং গভীরভাবে উদ্বিগ্ন। থাইল্যান্ড এবং কম্বোডিয়া দুটিই আমাদের বন্ধুপ্রতিম প্রতিবেশী এবং আসিয়ানের গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের দীর্ঘমেয়াদী স্বার্থের দিক বিবেচনায় শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানই একমাত্র পথ। চীন বলছে, এশিয়ার দেশগুলোর স্বার্থ এবং অভিন্ন লক্ষ্য সামনে রেখে তারা নিরপেক্ষ অবস্থান নিয়ে উত্তেজনা প্রশমনে ইতোমধ্যে ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে। আমরা শান্তিপূর্ণ আলোচনার পক্ষে, ইতোমধ্যেই আমরা গঠনমূলক ভূমিকা রেখেছি এবং আরও রাখব। সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত থাইল্যান্ডকে আগ্রাসী শক্তি হিসেবে উল্লেখ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ দাবি করেছেন। অন্যদিকে থাই প্রধানমন্ত্রী বলেছেন, কম্বোডিয়ার সীমান্ত লঙ্ঘন করে ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করছে এবং থাই ভূখণ্ডকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। এই অবস্থায় চীন শুধু থাই কম্বোডিয়া নয়, ইউক্রেন যুদ্ধ নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছে। রাশিয়া ইউক্রেনের ইস্তানবুল শান্তি আলোচনার 3য় পর্ব নিয়েও প্রতিক্রিয়া জানায় চীন। চীনা মুখপাত্র জানান, ইউক্রেন সংকট নিয়ে চীনের অবস্থান একেবারে পরিষ্কার। চীন সবসময় রাজনৈতিক সমাধানের পক্ষেই ছিল এবং থাকবে। আমরা শান্তিপূর্ণ উদ্যোগকে স্বাগত জানাই এবং চাই সব পক্ষ আলোচনার মাধ্যমে সংকট নিরসনে কাজ করুক। রাশিয়া ও ইউক্রেনের আলোচনায় এবার বেসামরিক বন্দীদের বিনিময়ে সম্মত হয়েছে দুই দেশ। মে মাসে হওয়া বন্দি বিনিময়ের তুলনায় এবার সংখ্যাটি দ্বিগুণ। 1200 জনের বেশি বন্দি বিনিময় করতে রাজি হয়েছে দুই পক্ষ। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের অবৈধভাবে আটক রাখার অভিযোগ তুলেছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ নিয়েও চীনের সোজাসাপটা জবাব। রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়, বরং স্বাধীন কূটনৈতিক নীতির ফল। চীন রাশিয়ার সম্পর্ক স্বতন্ত্র এবং এর উদ্দেশ্য কোনো পক্ষকে আক্রমণ করা নয়। এটি একটি বৈধ পারস্পরিক অংশীদারিত্ব। এআই এবং রেয়ার আর্থ ইস্যুতেও চীনের অবস্থান স্পষ্ট। গুও জানান, প্রযুক্তি ক্ষেত্রে সকল পক্ষকে একসাথে কাজ করতে হবে। প্রতিযোগিতা নয়, বরং বৈশ্বিক সমন্বয়ই হবে ভবিষ্যতের চাবিকাঠি। চীন বিশ্বাস করে কৃত্রিম বুদ্ধিমত্তা হবে সবার জন্য। শেয়ার করা বুদ্ধিমত্তার ফল ভোগ করবে বিশ্ব। প্রতিযোগিতামূলক মনোভাব বাদ দিয়ে একসাথে কাজ করতে হবে। যুদ্ধ যখন শুরু হয়ে গেছে তখন একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, কে জিতবে আর কে হারবে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত এখন পরিণত হয়েছে আগুনের রেখায়। গোলাগুলির শব্দ ছড়িয়ে পড়েছে পাহাড় ও নদী ঘেরা সীমান্ত অঞ্চল জুড়ে। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ থেমে যাওয়ার নয়, বরং এটি পরিণত হচ্ছে পূর্ণাঙ্গ সংঘাতের দিকে। কে এগিয়ে আর কে পিছিয়ে, এবার দেখা যাক পরিসংখ্যানের চোখে দুই দেশের সামরিক শক্তির প্রকৃত চিত্র। প্রথমেই বাজেট, যে শক্তি যে কোনো যুদ্ধের ভিত্তি গড়ে দেয়। থাইল্যান্ড 2024 সালে প্রতিরক্ষা খাতে বরাদ্দ রেখেছে $5.73 বিলিয়ন। অন্যদিকে কম্বোডিয়ার পুরো সামরিক বাজেট মাত্র $1.3 বিলিয়ন। অর্থাৎ বাজেটের দিক থেকে থাইল্যান্ড এগিয়ে প্রায় 4 গুণ। শুধু টাকার অঙ্কে নয়, এই বিশাল ব্যবধান প্রতিফলিত হচ্ছে অস্ত্র, সরঞ্জাম এবং প্রযুক্তিতে। আর এখানেই প্রথম বড় পার্থক্যটি স্পষ্ট হয়ে যায়।
এবার নজর দেওয়া যাক সৈন্য সংখ্যার দিকে। থাইল্যান্ডের সক্রিয় সেনা সংখ্যা প্রায় 3,60,000, যার মধ্যে স্থলবাহিনীতে নিযুক্ত রয়েছে প্রায় 2,45,000 সৈন্য। অন্যদিকে কম্বোডিয়ার সক্রিয় সেনা সংখ্যা মাত্র 1,24,300। এর অর্থ দাঁড়ায় প্রতি কম্বোডিয়ান সৈন্যের বিপরীতে মাঠে থাকবে প্রায় 3 জন থাই সৈন্য। যুদ্ধের ময়দানে এই অনুপাতই হতে পারে খেলার গতি নির্ধারণকারী প্রধান ফ্যাক্টর। ট্যাঙ্ক, সাজোয়াজান ও আর্টিলারিতে থাইল্যান্ডের আধিপত্য আরও স্পষ্ট। থাই সেনাবাহিনীর হাতে রয়েছে প্রায় 400 ট্যাঙ্ক, 1200-র বেশি সাজোয়াজান এবং 2600 আর্টিলারি ইউনিট। কম্বোডিয়ার হাতে এই সংখ্যাটি প্রায় অর্ধেক। ট্যাঙ্ক আছে আনুমানিক 200-র মতো, আর্টিলারির সংখ্যাও তুলনামূলকভাবে অনেক কম। এই ভারসাম্যহীনতা স্থলযুদ্ধে কম্বোডিয়ার পক্ষে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। আকাশেও দখল থাইল্যান্ডের। দেশটির বিমান বাহিনী গঠিত প্রায় 46,000 সদস্য নিয়ে। রয়েছে 112টি যুদ্ধ বিমান, এর মধ্যে 28টি F-16 ফাইটার জেট, 11টি গ্রিপেন মাল্টিরোল জেট। এছাড়া রয়েছে উন্নত হেলিকপ্টার, রাডার সিস্টেম এবং অ্যারোস্পেস সাপোর্ট ইউনিট। এর বিপরীতে কম্বোডিয়ার বিমান বাহিনী একেবারেই সীমিত। মাত্র 1,500 সদস্য, যুদ্ধে ব্যবহারের মতো কার্যকর কোনো যুদ্ধ বিমান নেই। হেলিকপ্টার সংখ্যা মাত্র 10টি, যার মধ্যে রয়েছে MI-17 এবং Z-9S ধরনের কিছু বিমান। আকাশ দখলের এই ব্যবধান সরাসরি যুদ্ধের ভারসাম্য বদলে দিতে পারে। নৌবাহিনীতে ব্যবধান আরও ভয়াবহ। থাইল্যান্ডের নৌবাহিনীতে কর্মরত প্রায় 70,000 নৌসেনা, যাদের হাতে রয়েছে একটি পূর্ণাঙ্গ বিমানবাহী রণতরী, 7টি ফ্রিগেট, 68টি উপকূলরক্ষী যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং সামুদ্রিক ড্রোন ব্যবস্থাও। অন্যদিকে কম্বোডিয়ার নৌসেনা মাত্র 2,800 জন, যাদের হাতে রয়েছে মাত্র 13টি উপকূলরক্ষী জলযান। দক্ষিণ চীন সাগর ঘেঁষা উপকূলীয় এলাকায় এই ব্যবধান কম্বোডিয়ার প্রতিরক্ষাকে করে তুলেছে অত্যন্ত দুর্বল। তবে সব পার্থক্যই কি থাইল্যান্ডের পক্ষে যাবে? বিষয়টা এত সরল নয়। বিশ্লেষকরা বলছেন থাইল্যান্ড যতটা আধুনিক, কম্বোডিয়া ঠিক ততটাই অভ্যস্ত গেরিলা কৌশলে। সীমান্ত অঞ্চলগুলিতে দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকা ইউনিট, বনে জঙ্গলে আত্মগোপন ও ছোট পরিসরের রেইড কৌশল কম্বোডিয়াকে এনে দিতে পারে কিছু কৌশলগত সুবিধা। তাছাড়া স্থানীয় জনগোষ্ঠীর সহায়তা, টেরেন ফ্যামিলিয়ারিটি এবং হঠাৎ হানা দেওয়ার অভ্যাস, এগুলো অনেক সময় প্রযুক্তিগত আধিপত্যকেও বিভ্রান্ত করতে পারে। বিশ্লেষকেরা বলছেন যদি এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হয় তবে রসদ, প্রযুক্তি ও জনশক্তির দিক থেকে থাইল্যান্ডই থাকবে সুবিধাজনক অবস্থানে। কিন্তু ছোট পরিসরে গেরিলা নির্ভর সীমান্ত সংঘাতে কম্বোডিয়া কিছু সময়ের জন্য থাইল্যান্ডকে চাপে ফেলতেও পারে। মূল প্রশ্ন একটাই, এই যুদ্ধ কি স্থায়ী হবে নাকি শুরু হয়ে আবার হঠাৎ থেমে যাবে কূটনীতির এক ইশারায়? এখন পর্যন্ত পাওয়া তথ্য বলছে থাইল্যান্ড সামরিক দিক থেকে বহুগুণ শক্তিশালী, কিন্তু যুদ্ধ মানেই সংখ্যা নয়। যুদ্ধ মানে কৌশল, মনোবল ও মাটির সঙ্গে একাত্মতা। তাই শেষ কথা এখনো বলা যাচ্ছে না। তবে এই সংঘাত যে শুধু সীমান্ত নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা প্রশ্নে প্রভাব ফেলতে যাচ্ছে তা এখন নিশ্চিত। সময় বলবে সামরিক আধিপত্য কাকে বিজয় এনে দেয় আর কে হারে কৌশলের বোঝাপড়ায়। 2025 সালে অন্তত 5 বার যুদ্ধে জড়িয়েছে থাইল্যান্ড কম্বোডিয়া। দেশ দুটির দীর্ঘ সীমান্ত দ্বন্দ্বের মূল শিকড় ফরাসি সিয়াম যুদ্ধ। সুস্পষ্ট মানচিত্র ও পাহাড়ি জলপ্রপাতের অধিকার দাবিতে দুই দেশের ভিন্ন ভিন্ন সীমানায় বিরোধ অমীমাংসিত করে রাখে। প্রেয়া ভিইআর মন্দির সংলগ্ন অন্তত 4 বর্গ কিলোমিটার এলাকা চুক্তিপত্রে ভিন্নভাবে চিহ্নিত হয়। থাইল্যান্ড ও কম্বোডিয়া উভয়ে নিজেদের ঐতিহাসিক ও ধর্মীয় অধিকারের প্রেক্ষাপটে মালিকানা দাবি করে আসছে। 1962 সালের আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে মন্দিরটির মালিকানা কম্বোডিয়ার বলে স্থির করলেও আশেপাশে ফিল্ড 73 নামক অঞ্চলের মীমাংসা করেনি। এ কারণে ঐতিহাসিক রায় পরবর্তী উত্তেজনার নতুন ভিত্তি হয়ে দাঁড়ায়। যুগের পর যুগ ধরে চলতে থাকা স্নায়ুযুদ্ধ এ সংকটকে আরও জটিলতা করে তোলে। ভিয়েতনামের কম্বোডিয়া আগ্রাসন ঠেকাতে থাইল্যান্ড যখন খেমার রুজ গেরিলাদের সহায়তা দেয়, তখন সীমান্ত হয়ে ওঠে প্রক্সি যুদ্ধের ময়দান।
1984 সালে ভিয়েতনামের বাহিনী থাইল্যান্ডের ভূখণ্ডে তৎপর হলে উভয় পক্ষের ট্যাঙ্ক ও কামানের লড়াই সীমান্তে ব্যাপক ক্ষয়ক্ষতি ও মানবিক বিপর্যয় সৃষ্টি করে। পাশাপাশি 1979 থেকে 1989 পর্যায়ে প্রায় 3 লাখ শরণার্থী ঢল নামে ইংল্যান্ডে, যা স্থানীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক সামর্থ্যের উপর অতিরিক্ত বোঝা বলে মনে করা হচ্ছে। 2008 সালে কম্বোডিয়া যখন প্রেয়াহ ভিইআরের ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসাবে তালিকাভুক্তির আবেদন করে, তখন থাই ন্যাশনালিস্টদের মধ্যে ঐতিহাসিক গৌরববোধ জ্বলে ওঠে এবং সামরিক উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছায়। 2011 সালে 4 দিনের গোলাগুলি এবং 36,000 স্থানান্তরিত মানুষ স্পষ্ট করে দেয় সাংস্কৃতিক প্রতীক এবং জাতীয় অভিমান সীমান্ত দ্বন্দ্বে কতটা শক্তিশালী ভূমিকা রাখে। 2013 সালের আইসিজে ব্যাখ্যামূলক রায় প্রেয়াহ ভিইআরের মালিকানা পুনরায় কম্বোডিয়ান পক্ষে ঘোষণা করলেও আশেপাশে ফাঁকা ক্ষেত্র স্পষ্ট না করায় সীমানা অমীমাংসিত থাকার দ্বন্দ্ব স্থায়ী করেছে। 2014 থেকে 2019 সাল পর্যন্ত সময়ে প্রেয়াহ ভিইআরে 2 পক্ষের গুলি বিনিময় ও হতাহতের ঘটনা ঘটে। 2016 থেকে 2019 মেয়াদে মাঝে মাঝে গোলাবর্ষণ, তবে বড় সংঘাতে পরিণত হয়নি। 13 ফেব্রুয়ারি 2025 তারিখে তা ময়মথম মন্দিরে কম্বোডিয়ান পর্যটকগণ জাতীয় সঙ্গীত গাওয়াকে থাই বাহিনী উস্কানি ঘোষণা করে গুলি চালায়। 28 মে 2025 তারিখে এমারাল্ড ট্রায়াঙ্গেল এলাকায় 10 মিনিটের গোলাগুলির ঘটনায় এক কম্বোডিয়ান সৈন্য নিহত হওয়ার পর দ্রুত শান্তি আলোচনা শুরু হয়। জুনে স্থায়ী ক্যাম্প দখল ও টহলদারি দিয়ে ছোটখাটো সংঘর্ষ ও সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায়। 23 জুলাই মাইন বিস্ফোরণে থাই সৈন্য আহত হলে কম্বোডিয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক খর্ব করে থাইল্যান্ড। সর্বশেষ 2024 ও 2025 জুলাই সীমান্তে 6টি বিন্দুতে রকেট, আর্টিলারি ও F-16 বোমা বর্ষণে অন্তত 14 জন নিহত হওয়ার পাশাপাশি 1,20,000 সাধারণ মানুষ উভয় পক্ষ থেকে উচ্ছেদ হতে বাধ্য হন। এই যুদ্ধের ঐতিহাসিক কারণ হল উপনিবেশ, মানচিত্রের ফাঁক, ধর্মীয় সাংস্কৃতিক প্রতীকের মালিকানা, শীতল যুদ্ধে নিরাপত্তা কৌশল এবং 2 দেশের জাতীয়তাবাদী আবেগের সমন্বয়। বিশ্ব রাজনীতিতে নতুন ঢেউ তুলেছে ফ্রান্সের এক সাহসী সিদ্ধান্ত, যা অনেক বিশ্ব রাজনীতিকেরই মেরুদণ্ড নাড়িয়ে দিয়েছে। ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করে এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক খোলা চিঠিতে ঘোষণা দিয়েছেন, আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ অধিবেশনে তিনি আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের এই সিদ্ধান্ত জানাবেন। এই ঘোষণার পরপরই কূটনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোড়ন। ফ্রান্সের এই ঘোষণা ঝড় তুলেছে বৈশ্বিক রাজনীতিতে। মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কঠোর বিরোধিতা করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাক্রোর সিদ্ধান্তকে ওয়াশিংটন ঘনিষ্ঠভাবে প্রত্যাখ্যান করছে। পাশাপাশি এর তীব্র বিরোধিতা করেছে ইসরায়েলও। ম্যাক্রো জানায়, মধ্যপ্রাচ্যে একটি ন্যায্য ও টেকসই শান্তির লক্ষ্যে ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। চিঠিটি সরাসরি তিনি পাঠিয়েছেন ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে। ফ্রান্সের এই পদক্ষেপ ইউরোপের প্রথম বৃহৎ শক্তিধর দেশের স্বীকৃতি হিসেবে ইতিহাসের ঠাঁই পেতে যাচ্ছে। তবে শান্তির প্রত্যাশার এই পদক্ষেপ কেবল ফিলিস্তিনি জনগণকে আশার আলো দেখালেও তীব্র ক্ষোভে ফেটে পড়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে বলেছেন সন্ত্রাসের পুরস্কার। তিনি আরও অভিযোগ করেন, এই স্বীকৃতি আসলে হামাসের জয়গান এবং এটি ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি। তার ভাষায়, ফিলিস্তিনিরা ইসরায়েলের পাশে নয়, বরং ইসরায়েলের পরিবর্তে একটি রাষ্ট্র চায়। প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এই সিদ্ধান্তকে লজ্জাজনক ও সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ বলে অভিহিত করেছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্টভাবে জানান, ফ্রান্সের এমন একতরফা পদক্ষেপ ওয়াশিংটনের পররাষ্ট্রনীতির বিরুদ্ধে। সামাজিক মাধ্যম এক্স বা সাবেক টুইটারে এক পোস্টে লেখেন, ম্যাক্রোর এই দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত কেবল হামাসের প্রোপাগান্ডাকে শক্তিশালী করে তুলবে এবং শান্তি প্রক্রিয়াকে পেছনে ঠেলে দেবে।
একই সঙ্গে ট্রাম্প প্রশাসন জানিয়ে দিয়েছে তারা জাতিসংঘের সেই আসন্ন সম্মেলনে অংশ নেবে না যেখানে ফিলিস্তিনিদের জন্য একটি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান নিয়ে আলোচনা হয়। এমন একটি সময় ফ্রান্স এই সিদ্ধান্ত নিল যখন মাত্র কয়েক মাস আগে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে অস্থিরতা চরমে পৌঁছয়। তাছাড়া গাজার অবরুদ্ধ অঞ্চলে ইসরায়েলের চালানো সামরিক অভিযানে হাজার হাজার সাধারণ মানুষ নিহত হয়েছে আর মানবিক সহায়তা অবরুদ্ধ হয়ে পড়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সমালোচনা ও চাপের মাঝেও ফ্রান্স নিজের অবস্থানে অনড়। ম্যাক্রো সরকারের মতে এই স্বীকৃতি মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য এক জরুরি ও সময়োচিত পদক্ষেপ। বিশেষজ্ঞদের মতে এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের ভেতরে নতুন করে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থন যোগাবে। ফিলিস্তিনের পক্ষ থেকে এই ঘোষণাকে ঐতিহাসিক বলা হয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ বলেন, এই সিদ্ধান্ত আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং স্বাধীন রাষ্ট্র গঠনের আন্তর্জাতিক স্বীকৃতির প্রতীক। তবে ফ্রান্সের এই সিদ্ধান্তে ইসরায়েল ও ফ্রান্সের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ইতোমধ্যে ইসরায়েল হুমকি দিয়েছে তারা ফ্রান্সের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি সীমিত করতে পারে এবং পার্সিয়ান উপসাগরীয় অঞ্চলে ফরাসি উদ্যোগগুলোকে বাধাগ্রস্ত করতে পারে। এমনকি পশ্চিম তীরের কিছু অংশ একতরফাভাবে সংযুক্ত করার ইঙ্গিতও দিয়েছে তেল আবিব। জাতিসংঘের আসন্ন অধিবেশনে ফ্রান্সের এই অবস্থান শুধু প্রতীকী নয়, বরং এটি হতে যাচ্ছে একটি জিওপলিটিক্যাল কাঁপুনি। 40টিরও বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এই অধিবেশনে যোগ দেবেন, যাদের অনেকেই হয়তো ফ্রান্সের পদাঙ্ক অনুসরণ করবেন অথবা বিপরীতে অবস্থান নেবেন। প্রশ্ন এখন একটাই, ফ্রান্স কি ইতিহাসের পাতায় দাঁড়িয়ে এক নতুন শান্তিপথ উন্মোচন করছে, নাকি জটিল বাস্তবতার সামনে এক কূটনৈতিক আগুনে ঘি ঢালছে? প্যারিসের সিদ্ধান্ত কি সত্যিই বিশ্ব শান্তির সম্ভাবনা বাড়াবে, নাকি এটি হয়ে উঠবে মধ্যপ্রাচ্য সংকটের নতুন একটি সূত্রপাত? উত্তর খুঁজছে গোটা বিশ্ব। Cette autonomie stratégique qui est indispensable.